সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আসলে ভালো থাকার কথা নয়, তার কারণ এই করোনার এই মহামারীতে আমরা সবাই ঘরবন্দি জীবনযাপন করছি। প্রায় 3 মাস হতে চললো আমরা ঘরে। তো আমরা এই ঘরবন্দি জীবনে কিভাবে সময় কাটাচ্ছি, বিশেষ করে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কিভাবে আসলে তোমাদের সময় কাটাচ্ছ, এইটা বোঝা যায়। বেশ কিছু ছাত্রছাত্রী আমাকে ফোন করে বিভিন্ন সময় বলেছে, স্যার আমরা কি করব, পড়াশোনার ক্লাস টেস্ট পরীক্ষা কবে, ফাইনাল পরীক্ষাই বা কবে হবে, ক্লাস শুরু হবে কিনা, কবে থেকে কি, এই সমস্ত বিষয়ে ফ্রিকোয়েন্টলি তারা প্রশ্ন করছে, কিন্তু উপযুক্ত জবাব আমরা দিতে পারি না। বিশেষ করে তোমরা জানো গতকালের ভয়াবহ নিউজ। গত 87 দিনে আমাদের দেশে করোনা রোগীর আক্রান্তের সংখ্যা হচ্ছে 50,000, কিন্তু রিসেন্ট গত 16 দিনে 50,000। তার মানে গতকালের নিউজ এখন পর্যন্ত 1,05,000-এর মতো আক্রান্ত। এমত অবস্থায় আমরা ভয়াবহ সময় পার করছি। তাই তোমরা নিজ নিজ ঘরেই অবস্থান করে তোমাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করো, এটাই কামনা করি। একান্ত প্রয়োজন ছাড়া তোমাদের ঘরের বাইরে যাওয়ার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই। যাই হোক, তাই বলে কি ঘরে বসে সময় কি হাত পা গুটিয়ে বসে থাকবে? লেখাপড়ার সাথে কি কোনো সম্পর্কই থাকবে না? অবশ্যই সেটা হতে দেওয়া যাবে না। যাই হোক, ডিজিটাল বাংলাদেশ প্রণয়নে সরকার যে ভূমিকা পালন করছে সেটারই একটা অংশ হিসেবে তোমাদের এই অনলাইন ভিত্তিক ক্লাসের ব্যবস্থা আমাদের প্রিয় অধ্যক্ষ মহোদয় করার ব্যবস্থা করেছেন। ওনার নির্দেশেই আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু করেছি। সেই সুবাদে আজকে তোমাদের সাথে আমাদের প্রথম সাক্ষাৎ। এইটা আমার মনে হয় দীর্ঘদিন যাবৎ এইভাবেই আমাদেরকে চালাতে হবে। ভার্চুয়াল জগতে আমরা প্রবেশ করেছি যেহেতু, এই অনলাইন ভিত্তিক ক্লাস ছাড়া অদূর ভবিষ্যতে অন্য কোনো ওয়ে আমরা লক্ষ্য করছি না। তার কারণ আমাদের যে ক্লাসের অবস্থা, সেই ক্লাসে কি এই 70-80 জন, কিংবা তোমরা যারা রেগুলার উপস্থিত থাকো 50-60 জন, তোমাদেরকে কি সেই ক্লাসরুমে 3 ফুট বা 6 ফুট দূরত্বে অবস্থানে রেখে ক্লাস করানো কি সম্ভব? মনে হয় না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে এই করোনা ভাইরাসের এই দুর্যোগ আরো দীর্ঘদিন যাবৎ আমাদেরকে পোহাতে হবে। তাই আমরা এই অনলাইন ভিত্তিক ক্লাসের দিকে আমাদের নজর দিতে হবে। যাই হোক, এই বিষয়ে আমি পরবর্তীতে তোমাদের আরো কিছু বলবো। আজকে তোমরা যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার, তাদের জন্য তোমরা কিন্তু ঘরে বসে থাকবে না। তোমরা এই যে পার্ট 1, পার্ট 2 এই বইগুলি থরলি, তোমাদেরকে যে সমস্ত অধ্যায়গুলি পড়ানো হয়েছে ইতিমধ্যে, সেই অধ্যায়গুলি আবারও তোমার রিপিট আমি করছি, এবং তোমাদেরকে থরলি প্রত্যেকটা অধ্যায় প্রথম থেকে আবার একটু পড়া উচিত। এটা পড়াশোনার চর্চার মধ্যে থাকা উচিত। তা নাহলে ব্রেক অফ স্টাডিতে তোমাদের মানসিকতার পরিবর্তন হতে পারে, মেজাজ খিটখিটে হতে পারে। তাই একাডেমিক এই বইগুলির পাশাপাশি তোমরা বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গের জীবন কাহিনী তথা ধর্মীয় গ্রন্থ, সেগুলির সাথে তোমাদের একটু টাচে থাকা উচিত। যাই হোক, তোমাদের যে অধ্যায়গুলি আমি
নিয়েছি এর আগে, সেগুলি আমি একটু রিপিট করছি। আজকে আমি তোমাদের আবার সেই শিল্প বিপ্লব সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় এই বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। খুব বেশি সময় নেব না। শিল্প বিপ্লব এই কথাটা বললেই তোমাদের কোন দেশের কথা মনে হয়? আমি তোমাদের ইনিশিয়ালি ক্লাসে অনেক আগেই বলেছিলাম যে ইতিহাসের বিষয়বস্তু, ইতিহাসের ব্যক্তিবর্গ, সাল তথা তথ্য মনে রাখার একটা উপায় হচ্ছে তোমাদের সাথে সাথে ভৌগোলিক জ্ঞান থাকা। এই ভৌগোলিক জ্ঞানটা তোমাদের থাকা জরুরি বলে আমি মনে করি। যেমন শিল্প বিপ্লব বলতে যে ইউকে মানে ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম, বাংলায় যাকে আমরা যুক্তরাজ্য বলছি। তোমরা অনেকেই আসো, আমি ক্লাসে জিজ্ঞেস করেছিলাম, অনেকেই এই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রকে দুটা দেশ একটার মধ্যে আরেকটা গুলিয়ে ফেলো। আমি যে বিষয় নিয়ে তোমাদের সাথে একটু ডিসকাস করার জন্য বসেছি, সেই শিল্প বিপ্লব, সেটা কিন্তু এই ইউকে কেন্দ্র করে, মানে যুক্তরাজ্য, যে দেশের অধিবাসীরা ব্রিটিশ নামে পরিচিত, যারা আমাদের এই ভারতীয় উপমহাদেশে প্রায় 200 বছর শাসন করে গেছেন। আমি সেই দেশের কথা বলছি। তো ইংল্যান্ড কোন মহাদেশের দেশ? এটা অনেকেই হয়তো গুলিয়ে ফেলো, মনে রাখতে পারো না। এটা ইউরোপের একটা দেশ। এটা ইউরোপের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ রাষ্ট্র, অনেক আগে থেকেই উন্নত। আমি যে সময়ের বিপ্লবের কথা তোমাদেরকে বলবো, সেটা সেই সময় ইংল্যান্ডের জীবন, বেশিরভাগ মানুষ, মানে 5 ভাগের 4 ভাগই মানুষ ছিল কৃষিভিত্তিক জীবনযাপন। তাদের কৃষির উপর নির্ভর ছিল এবং তৎকালীন সময়ের সমাজ ব্যবস্থা সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল। সেটা থেকে উত্তোলনের এই মাধ্যমে হচ্ছে আমাদের এই শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার মধ্য দিয়েই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার রূপান্তর হয়ে যায়। শিল্প বিপ্লব এই ধারণাটা দেন ফরাসি একজন সমাজতান্ত্রিক, অগাস্ট ব্লাঙ্কির নাম তোমরা শুনে থাকবে। উনি প্রথম ধারণা দেন। পরে ইংরেজ এক ঐতিহাসিক, তার নাম জেনে থাকবে, আর্নল্ড টয়েনবি। উনি 1881 সালে অক্সফোর্ডের একটা ভাষণে উনি প্রথম এই শিল্প বিপ্লব শব্দটি উচ্চারণ করেন এবং উনি এই শিল্প বিপ্লবের এই সময়কালটি নির্ধারণ করেন 1760 থেকে 1780। এই সময়কালটা আমাদের মনে রাখতে হবে। এটাই শিল্প বিপ্লবের প্রাইম টাইম ছিল। উনি এই সময়টাকেই কেন নির্ধারণ করলেন? উনি গবেষণা করে দেখেছেন যে এই সময়ে তৎকালীন ইংল্যান্ডের অধিবাসীদের মাথাপিছু আয় প্রায় দ্বিগুণ হয়েছিল এবং এই সময়টাকেই উনি শিল্প বিপ্লবের সময়কাল বলেছেন এবং তার এই বক্তব্যের পিছনে অনেক ঐতিহাসিক সহমত প্রকাশ করেছেন যে এটাই শিল্প বিপ্লবের মূল সময়। এবং এই আধুনিক যুগের সূচনাতে শিল্প বিপ্লবের ব্যাপক প্রভাব রয়েছে। অর্থনীতিবিদগণ শিল্প বিপ্লব সম্পর্কে বলেন, কৃষি নির্ভর অর্থনীতিকে শিল্প নির্ভর অর্থনীতিতে রূপান্তরই হচ্ছে শিল্প বিপ্লব। অন্যদিকে সমাজবিজ্ঞানীরা বলেন, অনুন্নত অবস্থা থেকে উন্নয়নের পথে অগ্রযাত্রাই হচ্ছে আমাদের এই শিল্প বিপ্লব। এই সময়ে কৃষিভিত্তিক জীবনযাপন ছিল সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায়। অভিজাত সম্প্রদায় কৃষকদের উপর একটা ব্যাপক চাপ সৃষ্টি করেছিলেন।
সেই সময়ে তোমাদের এই কৃষক, তৎকালীন সময়ের ইংল্যান্ডের এই কৃষককুল তার গ্রাম ছেড়ে শহরে শিল্পের উন্নয়নে, শিল্প সৃষ্টির উন্নয়নে এগিয়ে আসে। এই সময়ে শিল্প বিপ্লব সম্পর্কে আমাদের আরেকটু ধারণা নেওয়া দরকার, যে এটা কেন ইংল্যান্ডে, why it has started in England first, why not in other countries, ইউরোপের অপর দেশে কেন নয়, কেন এটা ইংল্যান্ডে প্রথম শুরু হয়েছিল। শিল্প বিপ্লব সৃষ্টি হওয়ার পেছনে বেশ কিছু গবেষক কতগুলি অপরিহার্য শর্তের কথা বলেছেন। সেই শর্তগুলি ইংল্যান্ডের জন্য প্রযোজ্য ছিল বলেই ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটে এবং এটা ইউরোপ মহাদেশের অপর অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে তথা সারা বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। আজকে ওই শিল্প বিপ্লব সংগঠনের পেছনে যে অপরিহার্য শর্ত যেটা ইংল্যান্ডে ছিল, সেটা নিয়ে কয়েকটি কথা বলবো। এই অপরিহার্য শর্তগুলির মধ্যে প্রথম যে শর্ত সেটা হলো নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার, জ্ঞান বিজ্ঞানের প্রসার তথা এই হস্তচালিত তথাকথিত পুরাতন কৃষিজ সরঞ্জামাদির পরিবর্তে আধুনিক যন্ত্রপাতির আবিষ্কার। এটা শিল্পায়নে ইংল্যান্ডে ব্যাপক ভূমিকা পালন করে। যেমন 1733 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন কে, তার নাম শুনে থাকবে, উনি দ্রুত সুতা কাটার যন্ত্র, যেটার নাম বাংলায় বলে উড়ন্ত মাকু, ইংলিশে বলে ফ্লাইং শাটল। 1765 খ্রিস্টাব্দে হারগ্রিভস নামক একজন বিজ্ঞানী সুতা বুনবার যন্ত্র, যেটার নাম স্পিনিং জেনি, হাতের পরিবর্তে মেশিনের মাধ্যমে সুতা বুনন করা মেশিন চালু করেন। 1769 খ্রিস্টাব্দে বয়ন শিল্পে ব্যবহারের জন্য জলচালিত ওয়াটার ফ্রেম, যেটা বিজ্ঞানী আর্করাইট উদ্ভাবন করেন। 1785 খ্রিস্টাব্দে পাওয়ারলুম, যেটা তাঁত শিল্পে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। এই পাওয়ারলুমের আবিষ্কারক হচ্ছেন এডমন্ড কার্টরাইট। তারপর তোমরা বিখ্যাত একজন বিজ্ঞানীর নাম শুনে, জেমস ওয়াট, তার নাম শুনে থাকবে, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। এবং তোমরা জানো যে ইংল্যান্ডে খনিবহুল একটা দেশ। ইংল্যান্ড একটা খনিবহুল দেশ, সেখানে কয়লা খনি, লোহা খনি এগুলি ছিল এবং এই খনিগুলি আহরণ করার যন্ত্রপাতিও ওই সময়ে আবিষ্কৃত হয় খনি গর্ভে কাজ করার জন্য, তথা সে কয়লা, লোহা, আকরিক এগুলিকে উদ্ধার করার জন্য, আহরণ করার জন্য যে যন্ত্রপাতি, প্রয়োজনীয় যন্ত্রপাতি ওই সময়ে আবিষ্কৃত হয়। ইস্পাত গলনের যে যন্ত্রপাতি বা পদ্ধতি, সেটা ওই সময়ই তৎকালীন সময়ের ইংল্যান্ডের বিজ্ঞানীরা সেটা আবিষ্কার করে। তাছাড়া লেদ মেশিন, রাসায়নিক দ্রব্য ইত্যাদি কাজ শিল্প এবং অন্যান্য শিল্পের ব্যাপক উন্নয়ন তখনই ঘটে। শিল্প বিপ্লব সৃষ্টি হওয়ার পেছনে অপরিহার্য যে বিষয়গুলি, তার মধ্যে একটা যেটা বললাম, আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার। 2 নাম্বার বলতে গেলে যে শর্তের কথা আমাদের বলতে হবে সেটা হলো উদ্বৃত্ত কৃষি উৎপাদন তথা কাঁচামালের সরবরাহ। এই কাঁচামাল যদি সরবরাহ না হতো তাহলে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত নাও হতে পারত।
এই কাঁচামালগুলো কিন্তু বিশ্বের অন্যান্য দেশ থেকে তারা বিভিন্নভাবে কালেক্ট করত এবং এই কাঁচামালই তারা নিয়ে গিয়ে তারা রিফাইন্ড করে ফাইনেস্ট করে ফিনিশড প্রোডাক্ট এই আমাদের উপমহাদেশ তথা বিশ্বের অন্যান্য দেশে সেগুলো বিক্রি করে রপ্তানি করে তারা প্রচুর বিদেশি মুনাফা অর্জন করত। ইংল্যান্ডের বর্ধিত জনসংখ্যা এবং শ্রমিক শ্রেণী, আমি আগেই বলেছি যে তৎকালীন সময় ইংল্যান্ডে 4/5 মানুষই ছিল শ্রমিক শ্রেণী। তারা গ্রাম থেকে শহরে এসে শিল্পের উন্নয়নে, বস্তিতে শহরের বিভিন্ন জায়গায় বসবাস করে তারা শিল্পের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। আমাদের দেশে ইংল্যান্ডে যেরকম 200-300 বছর আগে যে কাহিনী হয়েছিল, আমাদের দেশে কিন্তু বর্তমানে এখন এটাই হচ্ছে। গ্রাম থেকে প্রচুর কৃষক শ্রমিক তারা রাজধানী ঢাকা শহরে গিয়ে বিভিন্ন গার্মেন্ট শিল্প এবং অন্যান্য শিল্পে বড় বড় উচ্চ দালান নির্মাণে তারা সহায়তা করছে। শিল্প বিপ্লব সংগঠনের পেছনে রাজনৈতিক স্থিতিশীলতা এটা একটা বড় ধরনের অপরিহার্য শর্ত ছিল। ওই সময়ে বিশেষ করে 1485 থেকে 1603 খ্রিস্টাব্দ পর্যন্ত যে রাজবংশ শাসন করত ইংল্যান্ড, সেই রাজবংশের নাম টিউডর রাজবংশ। টিউডর রাজবংশের সময় রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাপকভাবে ছিল। পরবর্তীতে 1603 থেকে 1714 সাল পর্যন্ত স্টুয়ার্ট বংশ, সেই সময়ে ওই টিউডর বংশের যে রাজনৈতিক স্থিতিশীলতা ছিল সেটা টিউডর বংশের জন্য প্রযোজ্য ছিল। এই সময় একটা কথা প্রচলিত ছিল, লেট দ্য স্লিপিং ডগস লাই, তার মানে ঘুমন্ত জনগণকে শুয়ে থাকতে দাও। তার মানে ওই সময় রাজনৈতিক স্থিতিশীলতা এমন ভালো ছিল যে আমরা জানি যে একটা দেশের উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা একটা বড় ধরনের কারণ, যেটা ইংল্যান্ডে বজায় ছিল। ইউরোপের অপর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ইংল্যান্ডের মতো ছিল না। সেই কারণেই বলা হচ্ছে যে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়। আরেকটা অপরিহার্য শর্ত ছিল মূলধন। এই বিষয়ে ছোট্ট একটা উদাহরণ দিই, যে তুমি যে কোনো বিষয়ে ব্যবসা বাণিজ্য করা বা কোনো শিল্পের উন্নয়নের জন্য, যে কোনো কাজের জন্য যখন তুমি নামবে, তখন তোমার ইউ হ্যাভ টু হ্যাভ ক্যাপিটাল, মূলধন। তুমি যদি একটা পানের দোকানও করতে যাও, সেখানেও 10-20 হাজার টাকা লাগবে। কাজেই ইংল্যান্ডের এই মূলধনের বিষয়টা, ইংল্যান্ডের মূলধন তৎকালীন সময় উপনিবেশিক দেশসমূহ থেকে প্রচুর টাকা পয়সা তারা আয় করে তাদের দেশে নিয়ে যাইত। খনিজ সম্পদের যোগান, আমি আগেই বলেছি নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার, খনিজ সম্পদ আহরণের যে যন্ত্রপাতি, ইংল্যান্ডে কিন্তু কয়লা খনি, লোহার খনি, এই সমস্ত জিনিস তাদের ছিল। এই সমস্ত খনি থেকে কয়লা বা লোহা উত্তোলনের যে যন্ত্রপাতি, সেই দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলে। আমি এই খনির বিষয়ে একটা ছোট্ট আরেকটা উদাহরণ দিতে চাই, যে আমাদের দেশেও তো প্রচুর গ্যাসের খনি, তেলের খনি আছে, কিন্তু আমরা কি সেগুলি উত্তোলন করতে পারছি? উন্নত প্রযুক্তির অভাবে আমরা সেগুলি উত্তোলন করতে পারছি না। আমরা বিদেশি সংস্থার উপর নির্ভর করতে যাচ্ছি। বিদেশি সংস্থার উপর নির্ভর করলেই তো তাদের মোটা অঙ্কের টাকা তাদেরকে দিতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিই, ধরো খনি থেকে আমরা 1000 টাকার খনি আমরা উত্তোলন করলাম, কথার কথা, সেখানে ওই 1000 টাকার মধ্যে সেই বিদেশি সংস্থাকে দিতে হয় 600 টাকা। তাহলেই বোঝো যে উন্নত প্রযুক্তির অভাবে কিন্তু এখনো আমরা আমাদের খনি থেকে প্রয়োজনীয় জিনিস উত্তোলন করতে পারছি না, যেটা 200-300 বছর আগেও ইংল্যান্ডের মতো দেশে ছিল। সর্বশেষ যে বিষয়টা
শিল্প বিপ্লবের পেছনে যে উপযুক্ত পরিবেশ, দ্যাট ইজ উৎপাদিত শিল্পদ্রব্য বিশ্বের বিভিন্ন জায়গায় বিক্রি করা, রপ্তানি করা, অর্থাৎ পণ্যের বাজারের যে নিশ্চয়তা সেটা ইংল্যান্ডের ছিল। আমাদের দেশ থেকেই তারা কাঁচামাল বিভিন্ন উপায়ে নিয়ে যেত, জাহাজ দিয়ে। এই যে আমাদের নারায়ণগঞ্জ থেকে পাট নিয়ে যেত, আবার ভারত থেকে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে যেত, নিয়ে গিয়ে তারা সেটা ফিনিশড করে, তারা গ্রাইন্ডিং করে বিভিন্নভাবে প্রোডাক্ট উৎপাদন করে সেই আমাদের ফিনিশড প্রোডাক্ট এই আমাদের উপমহাদেশেই বিক্রি করত। শুধু আমাদের উপমহাদেশ, বিশ্বের বিভিন্ন দেশে তাদের উপনিবেশিক। এই ইংল্যান্ড তো এক সময়ে তো সারা বিশ্ব শাসন করেছে। এই যে সুপার পাওয়ার আমেরিকাকেও কিন্তু একদিন এই ইংল্যান্ড শাসন করেছে। তাদের উপনিবেশ ছিল আফ্রিকায়, আমেরিকায়, ইউরোপের অন্যান্য দেশে, ভারতীয় উপমহাদেশে। তো যে কথাটা বলতে চাচ্ছি যে শিল্পের উৎপাদিত পণ্য বিক্রি তথা রপ্তানির প্রয়োজনীয় ক্ষেত্র তাদের ছিল, আমরাই ছিলাম তার ক্লায়েন্ট। সেই কারণে ইংল্যান্ডেই শিল্প বিপ্লব ঘটেছিল। তো যাই হোক, শিল্প বিপ্লব ইংল্যান্ডে কেন বেসিক্যালি হয়েছিল এই নিয়ে কিছু বলার সুযোগ পেলাম। পরবর্তীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সুফল বা এর প্রভাব বা ফলাফল নিয়ে তোমাদেরকে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। তোমরা বইয়ের সাথেই থাকবে, পড়াশোনা করবে, প্রতিটা অধ্যায় বারবার পড়তেই থাকবে। পরীক্ষা যে কোনো সময়ে যখন তখন ঘোষণা হতে পারে, তোমরা নিজেরা রেডি থাকবা, তাই না? তো তোমাদের এই করোনার এই মহাদুর্যোগকালে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। তোমাদের পরিবারের সবাই ভালো থাকুন। তোমরা সুস্থ থাকো। এবং একটা টিপস করোনাকালে তোমাদের দিয়ে দিচ্ছি, ঘরোয়া টিপস। সকালবেলা উঠে হাঁটাহাঁটি করবে, রোদে 10-15 মিনিট থাকবে। কারেন্ট চলে গেছে, সো আজকে আর কিছুই বলা যাচ্ছে না। তোমরা ভালো থেকো, ইনশাল্লাহ পরের ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম।